হ্যালো হ্যালো, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক ওয়েলকাম। কিছুদিন ধরেই গ্রামের ব্লগ দিচ্ছি, মানে গ্রামেই আছি। আর যদিও বা আমি অনেক ভালো একটা জিনিস শেয়ার করতে পারলাম না, তো ঠিক আছে। ফোনটা আমার খারাপ হয়ে গেছিলো 2-3 দিন ধরে, মনটা খুবই খারাপ ছিল। এখন যখন ফোনটা ঠিক হয়েছে আবারও নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে ব্লগটা ঠিক দুপুর থেকেই শুরু করেছিলাম, একদম স্নান করার সময় থেকে। তো আজকে না, মানে আজকে তো দ্বিতীয় দিন। আমাদের গ্রামে এখানে অনেক বড় রাধা মাধবের মন্দির আছে, সেখানে না মানে মহোৎসব হচ্ছিল, 16 প্রহরের কীর্তন হচ্ছিল। তো সেটা কিন্তু খুবই সুন্দর। প্রথম দিনটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, এক তো প্রচণ্ড গরম, আর তার মধ্যে আমার ফোনটা গিয়েছিল খারাপ হয়ে। দোকানে দিয়েছিলাম, দোকান থেকে সারিয়ে নিয়ে আসার পর থেকে নতুন ব্লগে দেওয়ার জন্য আমি আবার ভিডিও এডিটিং করা শুরু করেছি, আর তারপর আপনাদের সাথে শেয়ার করছি। ব্লগটা শেষ অবধি থাকার অনেক অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন, সাথে নতুন বন্ধু বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর এই ব্লগটা শেষ অবধি থাকার অনেক অনুরোধ রইল। তো এখানে দেখুন, আমার দিদামা এসেছিল আমাদের বাড়িতে এই অনুষ্ঠানের জন্য। আর যেহেতু দুপুরবেলা ভীষণ পরিমাণে গরম ছিল, তো খাওয়া দাওয়া করে আমরা এখানে দিদিমার ঝুলি থেকে অনেক গল্প শুনছিলাম। সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কারা কারা এইভাবে দিদিমা এবং ঠাকুমার পুরোনো দিনের গল্প শুনতে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের ব্লগটা কন্টিনিউ করা যাক, আর আমি বেশি কথা বলছি না। ওই বনের জঙ্গলে যে পাহাড়ের উপরে ওখানে নীলগিরি আছে। তখন মেয়েটা বলছে যে আমার বাবা নীলগিরিকে পূজা করতে যায়। এখন মেয়েটাকে জেদ করছে, ওইখানে একটা ভুল কথা বলছে। মাধব বিয়ে আছে। তখন সেই লোক, সেই মেয়েটার বাবা বলছে যে তুমি কি বিয়ে হয়েছ? বলছে না। তাহলে তো দেখা হবে। বলছে না। বলে কেন? বলে আমি বিয়ে করিনি, আমি এমনি বন জঙ্গলে এসেছিনি, এইখানে দেখা হয়ে এইখানে আসি। ওর মেয়েটা বলছে বাবা ওকে বলে দিয়েছে, বলে তুই বিয়ে করবি? তখন তাকে সরিয়া মাসির মুখে রেখে, তাহলে তার যদি বিয়ে হয়েছে বাকি জিজ্ঞাসা করি, বিয়েওয়ালাকে তো দেওয়া জানেনি। তখন মাধব বলছে না, আমি বিয়ে করিনি। তখন বাবা মত করছে। তো মত করলে কি হবে? ওই জিনিসটা বলা চলবে না। অনেক দিন বাদে বলছে বাবা তুমি কোথায় যাও বলো না। তোমার জামাই বলছে নাহলে আমি মরে যাবো। বলে আমি যাই আমার নীলগিরিকে পূজা করতে, সেখানে কেউ জানেনি। কেউ যদি জানে নীলগিরি আর থাকবে না, আর আমি আর বাঁচব বলছে। এখন কি করছে মেয়েটা? কি করছে যে বাবা তো বলেনি কোথায়। এখন মেয়েটা বলছে তোমাকে এতগুলো সরিষা দেবো, আর তুমি যখন বাবা যাবে ওই যে কুমন্ডলের জল আছে ছড়ি ছড়ি যাবে, আর তুমি ওই সরিষাগুলো ছড়ি 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 পেছনে যাবে। যখন মন্দিরের ভিতরে ঢুকে যাবে ওই সরিষা ছড়ানো দেখে দেখে এমন জায়গায় আসতে পারবে না, তুমি আবার এইখানে ফিরে আসবে। আর ওই দিনে সরিষা ফুটে যায়, সরিষা গাছ বাড়ি যায়। এখন নীলগিরিকে লিয়া মেয়েটাকে লিয়া পালিয়ে আসে। তখন ওই লোক, ওই যে সাধু, ও নীলগিরিকে দেখে মরে যায়। যে বাইরে আমি কি সবসময় অন্ধকারে থাকবো? ওরও তো ইচ্ছা বাইরে বাড়ানো। সেই উড়িষ্যায় একজন নীলগিরি পাহাড়ে তার মন্দিরে এসেছে। সেই ব্রাহ্মণ বার করে নিয়ে আসতে নীলগিরি পাহাড়ের মন্দির করে দিচ্ছে। সেখানে সকলের তীর্থস্থান নিয়ে দেখতে যায়। আর সে ভগবান তাকে তুলে দিচ্ছে, তার তো কেউ নাই। মেয়েকে উলিয়ে পালিয়ে আসছে, আর তার নীলগিরিকে উলিয়ে পালিয়ে আসছে, তার বাঁচবেনি। তখন ঠাকুর তাকে নিজে দিয়ে দিচ্ছে করে দিচ্ছে। তার এই ধারে ওই অত ব্রাহ্মণকে ছাড়ছে, আর সেই নীলগিরি দেখে সেখানে ঘর করে তার ঘর, তার সেই নীলগিরি পাহাড়ে তার মন্দির তাকে দেখতে বলছে যে যে তোমাদের নাম কি? তার দিকে জিজ্ঞেস করছে। বলে আমার নাম হলো, এর নাম কুশ। তো আগে বাবার নাম জিজ্ঞেস করবে। বলছে তোমাদের বাবার নাম কি? এখন সে তো তাদের বাবার নাম বলেনি, তখন সে জানেনি। এখন ওরা ছুটে 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 বলে তোমার বাবা, তোমার বাবার নাম
আর মায়ের নাম জিজ্ঞাসা করেছে। তখন জিজ্ঞাসা করতে আসতে সীতা তো আর নাম বলেনি, তখন করা দিনে স্বামীর নাম আছে নি। তখন তারা সে লিখে দিচ্ছে নাম, লিখে দিতে ছুটে ছুটে নিয়ে এসে দেখাইছে। তাহলেও যুদ্ধ হবে, যুদ্ধ যখন তীর ধনুক ছুঁড়ে মারলো, ওর দু ভাইকে হারিয়ে দিল। হারার পরে নামটা রাখছে, নামটা জিজ্ঞাসা করছে। এখন বলছে যখন তীরটা মেরে দিচ্ছে নি, তখন নি তীর থাকতে নি দুটো মালা বাড়িনি লব কুশের গলায় দিয়ে। রাম যখন প্রথম তীর মারলো, তখন দুটো মালা হয়ে নি দুটো ভাইয়ের গলায় পড়ে গেল। আর এরা যখন মারলো, তীর ছিটকে চলে গেল, তার দিকে লাগলো, মানে আগুন হয়ে হাত থাকতে ছিটকে চলে গেল। আচ্ছা, তখন তারা ফিলি তীর ভানো, তখন ওদের সাথে আলিঙ্গন করতে। এবার তাদের নাম জিজ্ঞাসা করবে, তার বাবার নাম জিজ্ঞাসা করবে। তখন বলল যে এই নাম। এখন মুনিকে গিয়ে বলল যে বাবা, আমি এইরকম বনে দেখিনি, আমি এদের দিকে আমার দেশে ফিরে গিয়ে যেতে চাই। এখন সীতা তো আসবেনি, তাকে বুঝাইল। এখন বুঝাইতে সীতাকে ঘরাইল। আবার একটা অগ্নি পরীক্ষা হবে। কি দেশের অতদিন বাইরে ছিল, অগ্নি পরীক্ষা, আগুন জ্বালবে, আগুনের মধ্যিখানে দাঁড়াইছে, আগুন জ্বলবে চারদিকে, আগুনের মধ্যিখানে দাঁড়াইছে। এখন ও বললো অনেক কষ্ট হয়েছে, আর দরকার নাই, বসুমাতা তুমি মুখে তুলে দাও। মাটি ফাটল হইয়া ফেটে গেল, তার ভিতরে সীতা ঢুকে গেল। লবকুশ মা বলে ধরতে গেল মাকে, চুল ছিঁড়া হইয়া ঠুকে দিল, চুল পা ভাত হয়ে গেল। গল্প শোনা শেষ হতেই একটুখানি চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম রাস্তার দিকে। আর এই যে মন্দিরের সৌন্দর্যটা আপনাদের সাথে তুলে ধরলাম। মন্দিরটা কিন্তু যথেষ্ট সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর এখানে কিন্তু প্রচুর মানুষ আসে এই মহোৎসবের গান শুনতে, কীর্তন শুনতে, আর তার সাথে কিন্তু এখানে সমস্ত কিছু অনুষ্ঠান উপভোগ করার জন্য। আর যেহেতু এবছর ভীষণ পরিমাণে গরম ছিল, তাই হয়তো মানুষের পরিমাণটা, সংখ্যার পরিমাণটা একটুখানি কম ছিল, কিন্তু অন্য বছর কিন্তু আরও বেশি মানুষ থাকে এখানে। আমার রাধা মাধবকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এই মন্দিরের সাজানোটা। তো পুরো ব্লগটা অবশ্যই দেখার অনুরোধ রইল। আর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিখ্যাত প্রখ্যাত কীর্তনীয়ারা এসেছিল কীর্তন করার জন্য। সবটা তো আর দিতে পারবো না, তবুও একটু একটু করে আমি কীর্তনের ব্লগগুলো দিয়েছি, অবশ্যই দেখুন। আর আজকে তো এটা দ্বিতীয় দিন, তৃতীয় দিনের মহোৎসবে কিন্তু খাওয়া দাওয়া মানে মহাপ্রসাদের আয়োজন থাকে, তো সেই সমস্ত কিছুই আমি শেয়ার করতে চেষ্টা করব। অবশ্যই ব্লগগুলি শেষ অবধি থাকার অনুরোধ রইল। তার সাথে সাথে কিন্তু এটা হচ্ছে আমাদের শিব শীতলা মন্দির, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এই মন্দিরটাও কিন্তু আগে অন্যরকম ছিল, এখন যথেষ্ট সুন্দর করে বানানো হয়েছে। আর সত্যি কথা বলতে কি, আমার তো ভীষণই ভালো লাগে এই মন্দির গিয়ে বসে থাকতে। যেহেতু এবছর ভীষণ পরিমাণে গরম, সেহেতু কিন্তু খুব বিশেষভাবে যাওয়া হয়নি, তাহলে আমি মন্দিরের ভেতর থেকে দেখাতে পারতাম। আর এখানে যে 16 প্রহরের গান মানে কীর্তন হবে, এখানে 16 প্রহরের ধরে যে পুজোটা হবে, তার জন্য এখানে কিন্তু গোপাল ঠাকুরের পুজো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর মন্দিরেও আলাদাভাবে সেবা বা পুজো হয়। তো এইভাবে আজকে ব্লগটা দিয়েছি, দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে। আশা করছি যারা গ্রামের বাইরে থাকে, গ্রামের এই সুন্দর অনুষ্ঠানগুলো মিস করে যায়, তাদের জন্য আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন ব্লগটা কন্টিনিউ করা যাক। এই মহোৎসবে কিন্তু বাইরে থেকেও অনেক মানুষ দেশে আসে। এই সময়টা খুবই সুন্দর একটা সময় কাটে। আর এই 4 দিন ধরে 16 প্রহরে যে কীর্তনটা হয়, তাতে ভগবত গীতার বিভিন্ন করতে থাকেন। আর সত্যি বলতে 4 দিন ধরে আয়োজন থাকে। আর এখানে দেখুন মালসা প্রসাদের জন্য কিন্তু মানুষরাই এসে রয়েছে। প্রথম দিনের ব্লগটা দিতে পারলাম না বলে খুবই দুঃখিত। আমার ফোনটা যেহেতু খারাপ হয়ে যাচ্ছিল, তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই। বাকি দিনগুলোর ব্লগগুলো আমি দেওয়ার চেষ্টা করলাম। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ